ঊনবিংশ পর্ব। মনে পড়ে দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরে স্থিত জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চড়িয়া দেখিতেছে। উঁচু তাকের একটা ছোট মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। নোনা ও মাকড়সার ঝুল মাখা হইল। জিনিসটা যে কি তাহা বুঝিতে বাকি রইল না। সেই ছোট্ট সোনার কৌটাটা 8 বছর যেটা সেজ ঠাকুরদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেউ বাড়ি নাই। কৌটাটা হাতে লইয়া অপু অনেকক্ষণ অন্যমনস্ক ভাবে দাঁড়াইয়া রহিল। চৈত্র দুপুরে তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের শনশন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহু দূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগে সে পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুন মধ্যাহ্নটা। একটু দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। ওখানে আর কে যাবে? সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া বৈশাখী মধ্যাহ্নের পরিপূর্ণ প্রখর রৌদ্র গাছপালায় পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রাদলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি না এবার? অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি, জানলি? আবার সে চড়কতলার মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। কাহারা মাঠের এক পাশে রাঁধিয়া খাইয়াছে আগুনে কালো মাটির ঢেলা, এক পাশে কালি মাখা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল। তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, ওই পাশের পোড়ো ভিটাতে সেসব ধুমধাম তো একেবারে শেষ হইয়া গিয়াছিলই। যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে তাহা চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি আতরি বুড়ির সেই দোচালা ঘরখানা যতক্ষণ দেখা গেল অপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আষাঢ় যাইবার বাঁধা রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু দীনতা হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নবীন জীবনযাত্রা, নব সচ্ছলতা। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছেবে অপু সেই আশায় বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়া হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো 2জন রেলের লোক একটা লোহার বাক্সের মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটিগুলি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে 2টো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম 2টো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে। একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল, একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল।
খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়া খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের একটি বউ, একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। মা খিচুড়ির ডাল চাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, বা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও চেঁচাইয়া লোকজনদের হটাইয়া দিতেছিল। ইস, কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনের প্রকাণ্ড কালো মতো ধোঁয়া ওড়ানো গাড়িটাকেই তাহা হইলে ইঞ্জিন বলে। উফ, কি কাণ্ড! হবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোটঘাট সব উঠানো হইল, কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানলা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটি কি কৃপার পাত্র, আজিকার দিনে যে গাড়ি চলিল না সে বাঁচিয়া থাকিবে কোন সুখে। হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে এক দৃষ্টে চাহিয়া রইয়াছে। গাড়ি চলিল অদ্ভুত অপূর্ব ঝাঁকানি আর দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট, হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শটশট করিয়া দুদিকের জানলার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি। উফ, মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাঁতা পেশার মতো একটানা একটা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা! শেয়ার দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মার্জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল, সেদিন আর আজ। ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরই ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেরিয়া আসিয়াছে। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, বাবা নয়, কেউ নয়। কেহ তাহাকে ছাড়িয়া আসিতে দুঃখিত নয়। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথঘাটে, বাঁশ বনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠা বাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত তাহার চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, তবু তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প কয়েক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠা বাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত না মেটা স্বাদ। দিদি যেন এখনো এক দৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই তাহার মনের মধ্যকার অস্ফুরিত ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাইল, আমি যাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভুলে নাই। বড় হইয়া নীলকুন্তলা সাগর মেখলা ধরণীর সঙ্গে তাহার বড় ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত,
হয়তো দ্রাক্ষাপুঞ্জ বেষ্টিত কোন নীল পর্বতসানু সমুদ্রের বিলীয়মান চক্রমাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। অদূরে অস্পষ্ট দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার গানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়া গায়ের গরিব ঘরের মেয়ের কথা, তাহার হারানো দিদির স্মৃতি। অপু, সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে অস্পষ্ট হইতে হইতে শেষে একেবারে মিলাইয়া গেল।